স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। সাথে আছি আমি আরিফা হোসেন। মিয়ানমারের ক্ষমতা দখলে নিয়ে 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী। আটক করা হচ্ছে ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি সহ দলের শীর্ষ কয়েকজন নেতাকে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল, ইন্টারনেট সহ সম্প্রচার মাধ্যম। প্রধান শহরগুলোয় অবস্থান নিয়েছে সেনা সদস্যরা। তবে অভ্যুত্থান মেনে না নিয়ে জনগণকে রাস্তায় নেমে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন সুচির দল। দেশটিতে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ। মাসুদ রানার রিপোর্ট, ডেস্ক রিপোর্ট। উইনমিন্ট ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি সহ দলের শীর্ষ কয়েকজন নেতাকে সোমবার ভোরে অভিযান চালিয়ে আটক করা হয়। এরপরই দেশটিতে 1 বছরের জন্য জারি করা হয় জরুরি অবস্থা। সঙ্গে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সামরিক বাহিনীর সমর্থিত ভাইস প্রেসিডেন্ট। এক বার্তায় সেনাবাহিনী জানিয়েছে, নির্বাচনে করা জালিয়াতির কারণেই তাদের আটক করা হয়েছে। ভোট জালিয়াতির যেসব অভিযোগ ছিল তার সঠিক সমাধান না করেই সংসদ অধিবেশনের আয়োজন করা হচ্ছে। সুতরাং সংবিধান অনুসারে দেশের আইন প্রণয়ন, প্রশাসন সেনাপ্রধানের হাতে হস্তান্তর করা হয়েছে। ইয়াঙ্গুনের রাস্তায় এরই মাঝে সেনাদের টহল দেখা গেছে। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে টেলিফোন ও ইন্টারনেট লাইন। সামরিক বাহিনীর পক্ষ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন। তবে সেনা অভ্যুত্থান মেনে না নিয়ে জনগণকে রাস্তায় নেমে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন সুচির দল। দেশটির সামরিক বাহিনী গেল বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তোলে। নির্বাচনের ফল প্রত্যাখ্যান, এমনকি আসন্ন সংসদ অধিবেশন বাতিলেরও দাবি জানান। এর আগে সেনাবাহিনী এবং সরকারের মতবিরোধ প্রকট হয়, সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করা হয়। তবে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে সম্ভাব্য সামরিক অভ্যুত্থানের বিষয়টি নাকচ করার 2 দিন পরে আটক হলেন ক্ষমতাসীন দলের নেতারা। এদিকে মিয়ানমারে জরুরি অবস্থা জারি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র। এছাড়া আটকের ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব, বিশ্ব মানবাধিকার সংস্থা, অস্ট্রেলিয়া, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশ। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। জনাব তৌহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব, আপনার কাছে জানতে চাইব যে এই যে মিয়ানমারে আবারও সেনা অভ্যুত্থান, তো এই অঞ্চলের কি প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। আসলে একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না যে মিয়ানমারের সেনাবাহিনী আসলে ক্ষমতায় ছিল সবসময়। সুচি যখন দেশ চালাচ্ছেন তখন আসলে সত্যিকার অর্থে প্রকৃত ক্ষমতা পেছনে ছিল সেনাবাহিনীর হাতে। গণতন্ত্র নিয়ে যত কথাবার্তাই বলা হোক না কেন, বা যে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে ইত্যাদি, কিন্তু গণতন্ত্র এটা এমন এক গণতন্ত্র যেখানে ইউনিফর্ম পরা সেনাবাহিনীর সদস্যরা 1/4 আসনে পার্লামেন্টে বসেন, যেখানে একজন ভাইস প্রেসিডেন্ট মনোনয়ন দেন সেনাপ্রধান। কাজেই সেখানে গণতন্ত্র খুব একটা কিছু ছিল না এবং এখন নেই। যে একটা পর্দা ছিল, সেই পর্দাটা সরে গেছে সেনাদের ক্ষমতার সামনে থেকে। এটা কিন্তু অভ্যন্তরীণ বিষয়। আঞ্চলিক হিসাবে আমার মনে হয় না যে খুব বড় কিছু হবে, কারণ আমরা এখনো চীন বা ভারতের রিয়াকশন পাইনি। চীন এবং ভারত দুটো দেশের সাথেই কিন্তু মিয়ানমার সেনাবাহিনীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কাজেই যদি এই 2 দেশ তাদের ব্যাপারে কোনো ধরনের কোনো শক্ত অবস্থান না নেয়, যেটা আমার মনে হয় নেবে না, সেক্ষেত্রে এই যে নতুন সরকার যেটা ক্ষমতা নিচ্ছে, সেনাবাহিনী যে ক্ষমতা নিয়ে নিল, এটা নিয়ে তারা খুব একটা বিপদে পড়বে বলে মনে হয় না। আমাদের সাথে মিয়ানমারের সম্পর্ক আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। মিয়ানমারে গণতান্ত্রিক সরকার থাকলো নাকি আধা গণতান্ত্রিক সরকার পিছনে সেনাবাহিনী থাকলো, সেটা আসলে আমাদের অত কনসার্ন না যতটা আমাদের এই সমস্যা সমাধানের ক্ষেত্রে। এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমার মনে হয় না যে বড় কোনো পরিবর্তন হয়েছে, কারণ যদিও আমরা আসলে একটা সিভিলিয়ান গভর্নমেন্টের সাথেই আলাপ আলোচনা করছিলাম, কিন্তু আমি মনে করি না যে তারা একটিও কথা বা একটিও প্রতিশ্রুতি কোনো কিছু দিয়েছে সেনাবাহিনীর অনুমোদন ছাড়া। যদি তাই হয়ে থাকে তাহলে অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। যারা আছেন তারা হয়তো আপাতত হয়তো এটা পিছিয়ে যাবে, কারণ একটা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আলাপ আলোচনা হওয়ার কথা ছিল, সেটা হয়তো একটু পিছাবে, যেমন কোভিডের কারণে 1 বছর পিছিয়ে গিয়েছে। জনাব তৌহিদ হোসেন, একটু যুক্ত করবেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এমনিতেই টানাপোড়েন চলছে, তো এই পরিস্থিতিতে প্রত্যাবাসন কি ব্যাহত হবে কিনা? এটা কিন্তু একটা আমাদের একটা অদ্ভুত ধারণা, সেটা হলো যে রোহিঙ্গা প্রত্যাবাসনে আসলে তো কোনো অগ্রগতি হয়নি।
কাজেই এটা ব্যাহত হওয়ার আছেটা কি? আমরা আলাপ আলোচনা করছিলাম, কিন্তু রোহিঙ্গারা ওখানে যে ফেরত যাবেন তাদের তো ফেরত যেতে রাজি হতে হবে। ফেরত যেতে রাজি হওয়ার মতো কোনো পরিবেশ কি মিয়ানমারের সৃষ্টি হয়েছে? আমরা বলছিলাম যে খুব তাড়াতাড়ি অল্প কিছু মানুষ ফেরত যাবে, আমরা খুবই খুশি হবো যদি তারা ফেরত যান, কিন্তু 4,000 লোক ফেরত গেলেন কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না, কারণ 11 লাখ লোক থেকে 4,000 কমলে বাংলাদেশের কোনো ক্ষতি বৃদ্ধি হবে না। কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে যে 11 লাখ অথবা 8 লাখ হোয়াটএভার ইট ইজ, সেই লোকগুলি কিভাবে ফেরত যাবে সেটার একটা টাইম লাইন, একটা পরিকল্পনা পাওয়া, সেদিকে কিন্তু কোনো অগ্রগতি হচ্ছিল না। এবং মিয়ানমার সেনাবাহিনী, আমরা তো জানি যে তারা কালক্ষেপণ সবসময় চেষ্টা করবে। আমি মনে করি না যে এটা নতুন করে কোনো ব্যাহত হয়েছে, আসলে ব্যাহত হয়েই আছে জিনিসটা, কারণ ওই পারে যে পরিবেশ সৃষ্টি করা, সেক্ষেত্রে মিয়ানমার কোনো ব্যবস্থা অদ্যাবধি নেয়নি। জনাব তৌহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ব্যবস্থা বহাল দেখতে চায় বাংলাদেশ। একই সাথে রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ এবং টেকসই প্রত্যাবাসন নিয়ে দেশটির সাথে কাজ করে যেতে চায়। সোমবার দুপুরে এক বিবৃতিতে এই প্রত্যাশার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে গণতান্ত্রিক নীতি অনুসরণ করে এবং প্রচার করে। মিয়ানমারের শান্তি ও স্থিতিশীল পরিবেশ দেখতে চায় বাংলাদেশ, এবং বাংলাদেশ আশা করে মিয়ানমারেও গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ব্যবস্থা বহাল থাকবে। দেশটির সাথে বাংলাদেশ আগেও যেমন পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বজায় রেখেছে, এখনও রাখতে চায়। তারই অংশ হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও দেশটির সাথে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনাকে অস্বাভাবিক মনে করছেন না দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম। তবে ক্ষমতার পালা বদলে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা তার। নিউজ 24-কে এ কথা বলেন তিনি। স্থিতিশীলতার জন্য হুমকি নয়, বাট এটা খারাপ। আঞ্চলিক আমাদের বাংলাদেশের স্বার্থ যখন পূর্ণ হবে, এটা অঞ্চল ভিত্তিক একটা নড়াচড়া পড়বে, এবং এটা আমাদেরকেই, আমাদের স্বার্থটাকেই সবচেয়ে ব্যাহত করবে এই মুহূর্তে। কারণ এখন একটা অনিশ্চয়তার মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন একেবারেই অনিশ্চিত হয়ে যাচ্ছে, এবং সেখানে সিভিল প্রশাসন আবার ক্ষমতায় আসবে কি না এবং আসলে কবে আসবে সেটা একেবারেই অনিশ্চিত। মিয়ানমারের সেনাভ্যুত্থান নতুন কিছু নয়। 60 বছরের বেশি সময় দেশটির ক্ষমতায় ছিল জান্তা সরকার। তবে সেনাবাহিনীর প্রতি অং সান সুচির নতজানু নীতির পরও কেন মিয়ানমারে হঠাৎ সামরিক অভ্যুত্থান ঘটল তা জানতেই কৌতূহলী অনেকেই। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। কয়েক দশক পর 2015 সালে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ফিরেছিল মিয়ানমার। তবে ক্ষমতার নেপথ্যে থেকে যায় দেশটির প্রবল শক্তিধর সেনাবাহিনী। তাই তো প্রায় 15 বছর গৃহবন্দী থাকা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLD নেত্রী অং সান সুচি ক্ষমতায় ফিরলেও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেননি। ধরে রাখতে পারেননি বিশ্বজোড়া শান্তির প্রতীক, গণতন্ত্রের আইকনে পরিণত হওয়ার সুনাম এবং স্বীকৃতিও। এমনকি সারা বিশ্বকে যখন কাঁদিয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞ, তখনও তার কণ্ঠ ছিল রুদ্ধ। তবু শেষ রক্ষা হয়নি এই বেসামরিক নেত্রীর, বরং শেষ পর্যন্ত তার আন্তর্জাতিক মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়ে সেনাবাহিনী তাকে ফেরত পাঠিয়েছে বন্দিশালায়। তবে সুচির আগের বন্দিত্বে তার প্রতি ছিল বিশ্ববাসীর ভালোবাসা, শ্রদ্ধা আর মায়া, যেখানে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব জনমনে স্থান করে নিয়েছে NLD নেত্রীর প্রতি ঘৃণা, ধিক্কার এবং অভিশাপ। তবে বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের ঝানু রাজনৈতিক সেনাবাহিনীর রাজনীতির কৌশল হয়তো এখনো বুঝে উঠতে পারেননি সুচি। কারণ তিনি ছিলেন মূলত সামরিক বাহিনীর হাতের পুতুল, যেমনি নাচিয়েছেন তেমনি নেচেছেন। 1948 সালে ব্রিটেনের উপনিবেশিক শাসন থেকে মুক্তির পর থেকেই বেশিরভাগ সময় সেনা শাসন চলেছে মিয়ানমারে। 1962 সালে বেসামরিক প্রশাসন বাতিল করেন জেনারেল নি উইন। পরের 26 বছর সরকার পরিচালনা করেন তিনি। 1988 সালে ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন নি উইন। আর 2011 সালে জান্তা সরকারের নেতা জেনারেল থান সুয়ে পদত্যাগ করেন। অবসরপ্রাপ্ত জেনারেলদের সমন্বয়ে গঠিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন সুয়ে। আসমাতুলি, নিউজ 24। এবার অন্য প্রসঙ্গ।
কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং এলটিপির চেয়ারম্যান অলি আহমেদের বিভিন্ন কর্মকাণ্ডে 20 দলীয় জোটের প্রধান দল বিএনপির দুশ্চিন্তা বাড়ছে। 20 দলীয় জোটের বাইরে এসে নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগে অস্বস্তিতে দলটি। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের ফেব্রুয়ারিতে কূটনীতি ও বিশিষ্টজনদের সঙ্গে ডিনার পার্টির আয়োজন করা নিয়েও খোঁজ খবর রাখছে বিএনপির হাইকমান্ড। এই নজরদারিকে হীনমন্যতা বলছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান। মারুফা রহমানের প্রতিবেদন। 20 দলীয় জোটের বাইরে এসে অলি আহমদ ও সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমদের তৎপরতায় নতুন করে প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগে অস্বস্তিতে পড়েছে বিএনপি। অলি আহমেদের জাতীয় মুক্তি মঞ্চের পর সৈয়দ ইব্রাহিমের নতুন রাজনৈতিক মেরুকরণে বেকায়দায় দলটি। বিএনপির নীতি নির্ধারকরা এই উদ্যোগকে দল ভাঙার তৎপরতা হিসেবে দেখছেন। এদিকে নতুন প্ল্যাটফর্মের উদ্যোক্তারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরও একটি ডিনার পার্টির আয়োজন করবেন। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, কূটনীতিক ও বিশিষ্টজনদের পাশাপাশি বিএনপি নেতাদের একটি অংশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের সামনে রাস্তা দুটো খোলা, এক চুপচাপ বসে থাকা, ভাগ্যের উপরে নির্ভর করা, আরেক হচ্ছে চেষ্টা করা। 30শে জানুয়ারিতে আমার কানে এসেছে যে দূরবর্তী অঞ্চল থেকে বিএনপির কতিপয় নেতৃবর্গকে অনুরোধ করা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে জেনারেল ইব্রাহিমের কোন প্রোগ্রামে যেন না যায়। আহ্বান রাখবো কেহ যেন হীনমন্যতায় না ভোগে। নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোক্তারা জানান বিএনপির কাছে গুরুত্বহীন দলগুলো নতুন কিছু করতে চায়। তাদের মতে 20 দলীয় জোট এখন নিষ্ক্রিয়। যার যতদিন যেখানে ভালো লাগবে সেখানে কাজ করবে। কেউ যদি আমার পার্টি ছেড়ে যেতে চায় বা অন্য কোনো পার্টি ছেড়ে যেতে চায়, এটা হলো ব্যক্তিগত ব্যাপার। কেউ মানা করে বা কেউ শাসাইয়ে এটা বন্ধ করতে পারে না। তবে বিএনপির সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান এই প্ল্যাটফর্ম নিয়ে বলেছেন, বিএনপির ক্ষতি করতেই তারা এই প্ল্যাটফর্ম করেছে। এটা একটা প্রচেষ্টা, অপপ্রয়াস এবং এটা মূলত বিএনপি ক্ষতি করার জন্য করা হচ্ছে এবং এটাকে আমরা কখনো সমর্থন করতে পারি না। তারা তো অনেক কিছু করতে চায়, কিন্তু তাদের জনসমর্থন কোথায়? বিএনপি আওয়ামী লীগের বাইরে 60% মানুষ নতুন নেতৃত্ব চান বলে মনে করেন নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোক্তারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এমপি মন্ত্রিত্বের লোভে শাসক শ্রেণীর কাছে তারকা বামপন্থীদের আত্মসমর্পণে জনগণ বামধারার প্রতি বিশ্বাস হারায় বারবার। আত্মসমালোচনায় এমনটাই বলছেন বাম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলছেন, ভোটের অধিকার, ধর্ষণের সাজা, পরিবেশ সংরক্ষণ এসব ইস্যুতে আন্দোলন জমালেও শাসক দলের প্রতি কোনো নেতার অরাজনৈতিক আকর্ষণ দাবি আদায় বাধা সৃষ্টি করে। সাইফুল হকের সাক্ষাৎকারটি নিয়েছেন তৌহিদ শান্ত। ধর্ষণ বিরোধী আন্দোলনে বাম গণতান্ত্রিক জোট এবং তাদের শরিকরা এভাবেই এগিয়েছিল সুন্দরবন রক্ষার আন্দোলন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক তরুণ স্বেচ্ছায় টি শার্টে বুকের উপর রাখে চে গুয়েভারা, ফিদেল কাস্ট্রোর প্রতিকৃতি। বিপ্লবী সুভাষ বোসের অন্তর্ধান নিয়ে যেসব বই প্রকাশ হয় এখনো তার কোনোটা বেস্ট সেলারের তালিকাভুক্ত। তবুও বাম ধারার এমন অবস্থা আসলে কেন? মুক্তিযুদ্ধের পরবর্তীকালে শাসকদের কারণে এবং বামপন্থীদের ভূমিকার কারণের জন্য তরুণদের যেমন স্বপ্নভঙ্গ হয়েছে, আওয়ামী লীগ বিএনপি কেন্দ্র করে আমাদের ক্ষমতার যে সমীকরণ, এসব নানা প্রশ্নে বামপন্থী আন্দোলনের মধ্যে যে অনৈক্য, এটাও কিন্তু তরুণদেরকে হতাশ করেছে, বিক্ষুব্ধ করেছে। মানুষ যখন দেখে যে পরিচিত, যাদেরকে আপনি তারকা রাজনীতিক বলছেন, তারা যখন এমপি মন্ত্রী হবার প্রলোভনের কাছে তারা যখন আত্মসমর্পণ করছে, এগুলো মানুষের মধ্যে বামপন্থার সম্পর্কে চরম নেতিবাচক একটা উদাহরণ ধারণা এগুলো তৈরি করছে। জনপ্রিয় আন্দোলনের রাজপথে এগোলেও দাবি আদায়ে শেষ পর্যন্ত বাম জোট কেন সফল হয় না, প্রশ্ন ছিল এই বাম নেতার প্রতি। রুলিং ক্লাসের কোনো অংশের প্রতি যদি আপনার প্রত্যক্ষ পরোক্ষ যদি কোনো বাড়তি যদি কোনো অরাজনৈতিক যদি কোনো মায়া মমতা কাজ করে, তখন এটাও কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে। তিনি মনে করেন এই মুহূর্তের ক্ষমতাসীন দল বঙ্গবন্ধুর আওয়ামী লীগ থেকে যোজন দূরে অবস্থান করছে। অবাধ নিরপেক্ষ নির্বাচন, সাধারণ মানুষের ভোটের অধিকার, বস্তুত আওয়ামী লীগ এখন তার কিন্তু প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ এখন মুক্ত বুদ্ধির বিরুদ্ধে আওয়ামী লীগ এখন অবস্থান নিয়েছে। সত্য কথাটা বলাটা বাংলাদেশে এখন প্রায় একটা বিপ্লবী কাজের সমান। অতীতের ভুল শোধরাতে পারলে বিএনপির সঙ্গেও সরকার বিরোধী ঐক্য হতে পারে বলেও মনে করেন সাইফুল হক। বিএনপি জামাত শাসন আমলে আপনারা যে অপকর্মগুলো আপনাদের আমলে সংগঠিত হয়েছে,
সেসব প্রশ্নে আপনার আত্মসমালোচনা কি, মানুষের কাছে আপনাদের ব্যাখ্যাটা কি, এ ব্যাপারে আপনাদের পরিষ্কার অবস্থান নেওয়া দরকার। জনসম্পৃক্ততার কারণে বাম গণতান্ত্রিক জোটের প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে বলেও ধারণা সাইফুল হকের। এক ধরনের বিচ্ছিন্নতা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। যেই তরুণরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার দায়িত্ব স্বাধীন দুর্নীতি দমন কমিশনের আছে। তিনি বলেন, নির্বাচন কমিশন চাপমুক্ত থেকে নিজস্ব আইনগত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী অনিয়মের বিষয়ে তদন্ত করতে পারে। ওবায়দুল কাদের সোমবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন। প্রজাতন্ত্রের কোনো ব্যক্তি অনিয়ম, দুর্নীতির ঊর্ধ্বে এবং মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে থাকতে পারে। ব্যক্তি বিশেষ অনিয়ম করলে দুদক তদন্ত করতে পারে, কিন্তু এ নিয়ে গোটা নির্বাচন ব্যবস্থাকে দায়ী করা অপ্রত্যাশিত এবং অযৌক্তিক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অটো পাস আর জিপিএ 5 ছড়াছড়ি এমন নজির পৃথিবীতে নেই। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। নজিরবিহীন মিডনাইটের অটো এমপিদের সংসদ আর নেই। যেমনিভাবে তারা এবার অটো পাস আর জিপিএর ছড়াছড়ি দেখালেন, সেটিরও নজির পৃথিবীতে নেই। মিডনাইট নির্বাচন করে ক্ষমতা দখলে রাখতে হলে শেখ হাসিনার দরকার মেরুদণ্ডহীন একটি অশিক্ষিত জাতির। তাই নজিরবিহীন অটো পাস দিলেন কোমলমতি ছাত্রছাত্রীদের। নিউজ 24 দিনের সংবাদে সমূহ হলো একটা বিরতি। ফিরছি একটু পর, সঙ্গে আরো একবার স্বাগত। দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নিয়ে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল লেখা একত্রিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার শিরোনামে বই প্রকাশ করল চারুলিপি প্রকাশন। সংসদ ভবনে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইটিতে উঠে এসেছে বঙ্গবন্ধুর জীবন কথা ও সংগ্রামের ইতিহাস, পাশাপাশি 15 আগস্টের কালো অধ্যায়, হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে বাঙালির কলঙ্ক মোচন এবং শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ইতিহাসও ঠাঁই পেয়েছে। করোনার ভ্যাকসিন প্রয়োগের জন্য 10 ফেব্রুয়ারি পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে দেশের 63 জেলায় পৌঁছে গেছে করোনার টিকা, আর ঢাকার জন্য রাখা হয়েছে 4 লাখ ডোজ। সোমবার সকালে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এই দিন দেশের সব জেলা উপজেলার ভ্যাকসিন কোঅর্ডিনেটরদের সাথে ভার্চুয়াল বৈঠক করে অধিদপ্তর। যে 10 তারিখ পর্যন্ত আমাদের টিকা দেওয়ার কার্যক্রম না হওয়া পর্যন্ত সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কোনো ধরনের ছুটিতে যাবেন না এবং কোনো রকমের স্টেশন লিভ করবেন না। যারা ইয়েতে রেজিস্ট্রেশন করতে পারছে না বা স্মার্টফোনে যেতে পারছে না, তাহলে পরে তাদের পক্ষ থেকে আমাদের লোকজন একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তারা এই রেজিস্ট্রেশনটা করার জন্য সহায়তা করবেন। সবচেয়ে কম দামে কোভিড ভ্যাকসিন সংগ্রহ করেছে বাংলাদেশ। সংসদে তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেছেন, সিরাম ইনস্টিটিউট থেকে ভারত যে দামে ভ্যাকসিন কিনছে, বাংলাদেশও সেই একই দামে তা সংগ্রহ করছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারত থেকে এখন পর্যন্ত মোট 50 লাখ ভ্যাকসিন কেনা হয়েছে এবং 20 লাখ উপহার হিসেবে এসেছে। বলেন, করোনা নিয়ে কোনো ধরনের দুর্নীতি সরকার বরদাস্ত করেনি। এ কারণে করোনা পরীক্ষায় অনিয়মে শাহিদ করিম এবং ডাক্তার সাবরিনাকে আইনের আওতায় এনে জেলে পাঠানো হয়েছে। 50 লক্ষ এবং আরো ভারত অনেক কষ্ট করে আমরাই সবচেয়ে কম দামে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে। আমাদের ভারত সরকার সেরামের কাছ থেকে যে দামে ভ্যাকসিন ক্রয় করবে, আমাদের সাথে চুক্তি যেটা সেটার মধ্যে আছে, সেই দামে আমাদেরকে দিতে হবে, এটাই চুক্তিতে আছে। এবং সেই চুক্তিটা ট্রাইপার্ট্রিয়েট চুক্তি, বাংলাদেশ গভর্নমেন্ট, সেরাম এবং বেক্সিমকো অ্যাজ এ এজেন্ট। এই হলো আমাদের এই চুক্তি এবং আমরা সেইভাবে অলরেডি টিকা আমরা পেয়েছি, আপনারা জানেন। রাজধানীতে আবারও ধর্ষণের পর তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার এই ব্যাপারে মামলা হয়েছে মোহাম্মদপুর থানায়।
পুলিশ জানায় নিহত ওই তরুণী তার ছেলে বন্ধু সহ উত্তরার এক রেস্তোরাঁয় যায় গেল শুক্রবার। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে মোহাম্মদপুরের এক বাসায় নিয়ে যায় ছেলে বন্ধু। রোববার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশের ধারণা ধর্ষণ ও মাদকের কারণে তরুণীর মৃত্যু হতে পারে। আর চিকিৎসক জানিয়েছেন জোরপূর্বক ধর্ষণের কোনো আলামত মেলেনি। জোরপূর্বক যৌন সঙ্গমের কোনো আলামত পাওয়া যায়, আমরা এই ধরনের এটা কোনো আলামত পাওয়া যায় না। কনসেনসুয়াল সেক্সুয়াল ইন্টারকোর্স মাদক দ্রব্যের ইয়েতে থাকে, প্রভাবে থাকে, সেক্ষেত্রে তো কিছু পাওয়ার প্রশ্ন না। ধর্ষণের পাশাপাশি তাকে মাদক সেবনের একটা বিষয় ছিল, মাদকে আসক্ত করে তাকে ধর্ষণ করায় এবং ধর্ষণের ফলশ্রুতিতে এবং মাদকের প্রতিক্রিয়ায় ভিকটিম হসপিটালে মারা যায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অলিতে গলিতে দেয়ালে রশিতে ঝোলানো হয়েছিল লাখো পোস্টার। নির্বাচন শেষে সেগুলো পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পোস্টার অপসারণের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন, সাথে যোগ দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এই পোস্টারে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাতার খাবারের টাকা জোগাড় করতে বানানো হবে ঠোঙ্গা ও ব্যাগ। আহাদুল বাবুর ছবিতে আরো জানাচ্ছেন শেখ জায়েদ। বন্দরনগরের নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় সাঁটানো হয় লাখ লাখ পোস্টার। নির্বাচন শেষ, নেই সেই আমেজ, কিন্তু রয়ে যাওয়া পোস্টার হয়েছে দূষণের কারণ। তাই তো এসব পোস্টার অপসারণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। নামিয়ে ফেলা হচ্ছে অলিগলি থেকে। নির্বাচন শেষ, এখন আমরা শহরকে পরিচ্ছন্ন করার কাজে হাত দিয়েছি। পোস্টারগুলো সব আমরা নামিয়ে নিচ্ছি। যারা তদারককারী আছে, ঊর্ধ্বতন পরিচ্ছন্ন কর্মকর্তা থেকে আরম্ভ করে সবার কাছে এই নির্দেশনা আছে। শতভাগ নিশ্চিত করব আমরা কোনো নির্বাচনী পোস্টার থাকবে না। নবনির্বাচিত মেয়রও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজের নির্বাচনী পোস্টার সরানোর কাজ করছেন। আমার সমস্ত পোস্টার আমি আমার কর্মী বাহিনী দিয়ে আমি সরিয়ে নেব এবং অন্যান্য সকলকে আহ্বান জানাবো যাতে পোস্টারগুলি সরিয়ে নেয়। সিটি কর্পোরেশনের সাথে এসব পোস্টার সংগ্রহে নেমেছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের তরুণরা। পোস্টার দিয়ে তৈরি হবে দুস্থ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ। খাতা বানানো ছাড়াও ঠোঙ্গা ও কাগজের ব্যাগ বানিয়ে বিক্রির অর্থ দিয়ে জুটবে এতিমের আহার। খাতাই বানাবো, যেটা আমরা আমাদের যে ছিন্নমূল শিশুরা আছে আমাদের অধীনে পড়াশোনা করে তাদেরকে আমরা বিতরণ করব। আর এটার পাশাপাশি যে পোস্টারগুলো উভয় পাশে প্রিন্ট করা, ওই পোস্টারগুলো দিয়ে আমরা মূলত কাগজের ব্যাগ বানাবো, ঠোঙ্গা বানাবো। নির্বাচনের পোস্টার দিয়ে তরুণদের এমন মানবিক উদ্যোগ মন ছুঁয়েছে চট্টগ্রামবাসীর। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। সময় হলো আরেকটু বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। দ্রুত গতিতে এগিয়ে চলছে চট্টগ্রাম থেকে কক্সবাজার ও রামু থেকে ঘুমধুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ। এরই মধ্যে অবকাঠামো নির্মাণের প্রায় 50% কাজ শেষ। 2022 সালের মধ্যে চালু হবার কথা রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। কক্সবাজার থেকে আইবুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। 2018 সালে শুরু হয় চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে ঘুমধুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ। প্রথম পর্যায়ে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত প্রায় 101 কিলোমিটার লাইন নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 18,034 কোটি টাকা। বাস্তবায়ন হয়েছে প্রকল্পের 50% কাজ। রেললাইন চালু হলে দেশের যে কোনো স্থানের পণ্য আনা নেয়া সহজতর এবং সাশ্রয়ী হবে এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন হবে, এমনটাই দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। এটা যদি বাস্তবায়ন হয়ে যায়, বাংলাদেশ যে প্রান্ত হোক যাবে, আমাদের পান যে প্রান্ত হোক যাবে, আমাদের শস্য যে প্রান্ত হোক যাবে এবং স্বল্প সময়ের মধ্যে যাবে এবং স্বল্প খরচে যেতে পারবে। দোহাজারী কক্সবাজার হয়ে রামু ঘুমধুম পর্যন্ত রেললাইন প্রকল্পের কাজ শেষ হলে রেল যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব পরিবর্তন হবে আশা জেলা প্রশাসকের। কাজ দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে এবং আমরা আশা করি প্রভূত একটা যোগাযোগ অবকাঠামো যেটা সেটার সামনে হবে। আন্তর্জাতিক বিমানবন্দর, রাস্তা 4 লেনে উন্নীতকরণ, কর্ণফুলী টানেলের পাশাপাশি রেল যোগাযোগ শুরু হলে কক্সবাজার হবে আন্তর্জাতিক মানের শহর, বলছেন স্থানীয় সংসদ সদস্য। এই উন্নত যাতায়াত ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে কক্সবাজারে পর্যটকের আগমন যেমন
দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনি বিদেশিরাও কক্সবাজার ছুটে আসবে। করোনাকালীন সময়ে কাজের কিছুটা ধীর গতি হলেও দ্রুত গতিতে নির্মাণ কাজ এগিয়ে চলছে। আশা করা যাচ্ছে 2022 সালের মধ্যে ঢাকা কক্সবাজার রেল যোগাযোগ চালু হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশের অভ্যন্তরে মোটর বাইক উৎপাদন ও রপ্তানি বাড়াতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে উদ্যোক্তারা। অবশ্য এই জন্য সিসি সীমাবদ্ধতা দূর করে নীতি সহায়তাও চাই তাদের। দেশীয় মোটর বাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান রানারের কারখানা ঘুরে দেখা যায় করোনার চাপ কাটিয়ে আবারও পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। সুলতান আহমেদের রিপোর্ট। নান্দনিক রং আর ডিজাইনের হাজারো মোটর বাইক সাজিয়ে রাখা হয়েছে বাজারে ছাড়ার অপেক্ষায়। ময়মনসিংহের ভালুকায় রানার কারখানার চিত্র এটি। আমদানি নির্ভরতা কমিয়ে এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে বিভিন্ন দামের মোটর বাইক। অবশ্য কাজটি মোটেই সহজসাধ্য নয়। কারখানা ঘুরে দেখা যায় পূর্ণাঙ্গ মোটর বাইক দেখতে যত সুন্দর ততই কঠিন তৈরির প্রক্রিয়াটি। কয়েকটি ধাপে তৈরি হচ্ছে মোটরসাইকেলের যন্ত্রাংশ। শ্রমিকদের তীক্ষ্ণ চাহনি আর দক্ষ হাতের স্পর্শে ধীরে ধীরে দৃশ্যমান হয় মোটর বাইক। আপনার পার্টস তৈরি হয় বিভিন্ন রকমের বিভিন্ন ডাই সেটিং করার পরে একটা মোল দিয়ে আমরা একটা জিনিস তৈরি করি। প্রেস শপ আছে, ওয়েল্ডিং শপ আছে, পেইন্ট শপ আছে। আসার কথা নেপাল সহ কয়েকটি দেশে বাংলাদেশের মোটরবাইক রপ্তানিও হচ্ছে নিয়মিত। অবশ্য দেশের বাজারে সিসি সীমাবদ্ধতার কারণে ভালো মানের বাইক তৈরিতে সাহস পাচ্ছে না উদ্যোক্তারা। আমাদের দেশের মার্কেটে যদি বাইকটা না থাকে তাহলে কিন্তু আমরা লার্নিংটা নিতে পারি না যে বাইকাররা কী ধরনের চ্যালেঞ্জ ফেস করে, ম্যানুফ্যাকচারিংয়ের টেস্টিংয়ের ক্ষেত্রে আমরা কী কী চ্যালেঞ্জ ফেস করি। তো যে কারণে আমরা শুনছি যে গভর্নমেন্ট হয়তো আরও বেশি সিসির বাইক বাংলাদেশে অ্যালাউ করবেন, তখন এক্সপোর্টটা কিন্তু আমাদের আরও ইজি হবে, আরও সম্প্রসারিত হবে। বিশেষজ্ঞরা বলছেন চীন থেকে যেসব উৎপাদনকারীরা সরে আসবে তাদের কারখানা বাংলাদেশে নিয়ে আসতে প্রচেষ্টা চালাতে হবে সরকারকে। দেশের সস্তা শ্রমবাজার ব্যবহার করে যাতে মোটর বাইক উৎপাদন বাড়ানো যায় সেই দিকেও নজর দিতে হবে। মোটরসাইকেলের অ্যাসেম্বলিংকে আরো আকর্ষণীয় একটা ইনভেস্টমেন্টের জায়গা করতে হলে, একটা বড় শিল্প হিসেবে গড়ে তুলতে হলে এর যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প সেইখানে আমাদের এখন কাজ করতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারতও 80-র দশকে নিজ দেশে উৎপাদনে ব্যাপক জোর দেয়। প্রায় 40 বছরের প্রচেষ্টায় তারা এখন বড় রপ্তানিকারক। সেই অভিজ্ঞতা কাজে লাগাতেও চেষ্টা চালাচ্ছেন উদ্যোক্তারা। মোটর বাইক উৎপাদনেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রতি বছর শুধু বাংলাদেশের বাজারের জন্যই রানার তৈরি করছে লক্ষাধিক মোটর বাইক। তবে উদ্যোক্তারা আশা করছেন পোশাক খাতের মতোই আগামী দিনে সারা বিশ্বব্যাপী মোটরযান রপ্তানি করবে বাংলাদেশ। সুলতান আহমেদ, নিউজ 24, ভালুকা, ময়মনসিংহ। সময় হলো আরেকটি বিরতির সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। খেলার খবর। পেশাদার লীগ ফুটবলে নিজেদের পঞ্চম ম্যাচে আজ মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। প্রতিপক্ষ কঠিন হলেও নিজেদের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী কোচ অস্কার ব্রুজন। জানালেন 3 পয়েন্টের লক্ষ্যে মাঠে সেরাটাই দিবে শীর্ষরা। বিস্তারিত রিপোর্টে। 2020-21 মৌসুমে দারুণ সময় পার করছে বসুন্ধরা কিংস। নতুন মৌসুমের শুরুটা চ্যাম্পিয়নদের মতোই করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। পেশাদার লেগে টানা 4 জয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজরা। এবারে তাদের প্রতিপক্ষ টেবিলের সাথে থাকা মোহামেডান। দলটির বিপক্ষে মাঠে নামার আগে কুমিল্লায় ব্রুজনের অধীনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তপু বিশ্বনাথরা। স্ট্রেচিং, স্কিল টেস্টের পাশাপাশি শুটিংয়েও সময় দিয়েছেন ইমন বাবু, রাউল ব্যাসেরা, মাসুক মিয়া জনিরা। প্রতিপক্ষ কঠিন হলেও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কোচ অস্কার ব্রুজন। জানিয়েছেন মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেবে তার শিষ্যরা। মোহামেডান শক্তিশালী দল, ওদের বিপক্ষে খেলাটা সবসময় কঠিন। তবে ছেলেরা ভালো ফর্মে আছে। আমরা প্রতিটি ম্যাচেই জয়ের জন্য মাঠে নামি। এ ম্যাচেও তার ব্যতিক্রম নয়। লক্ষ্য থাকবে 3 পয়েন্ট নিয়ে ফেরার। ছেলেরা মাঠে তাদের সেরাটা উজাড় করে দেবে। মোহামেডানকে হারাতে পারলে 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটা আরো মজবুত হবে বসুন্ধরা ক্লাবটির। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এদিকে পেশাদার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল 3:30টায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামবে আবাহনী। আর সন্ধ্যা 6:30টায় মুক্তিযুদ্ধ সংসদ কেসির মুখোমুখি হবে
শেখ রাসেল ক্রীড়া চক্র 2টি ম্যাচে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে। আসরে 4 ম্যাচে 3 জয়ে টেবিলের 3-এ রয়েছে আবাহনী, অন্যদিকে সমান ম্যাচে 2 পয়েন্টে চট্টগ্রাম আবাহনী রয়েছে টেবিলের 7-এ। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।